ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে দ্য গুড মোরো কবিতাটা থেকে এমসিকিউ নিয়ে ভিডিও তৈরি করছি। প্রথমে আমরা গুড মোরো কবিতাটা সম্পর্কে এবং কবি সম্পর্কে কিছু কথা জেনে নেব, যেগুলো এমসিকিউ এর পার্ট হিসেবেই কিন্তু আসতে পারে। এমসিকিউ হিসেবে এই তথ্যগুলো আসতে পারে। কবিতাটা লিখেছেন জন ডান। জন ডান এই মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির ফাউন্ডার। গুড মোরো কবিতাটা প্রকাশিত হয় 1633 সালে। যে কবিতার বইতে এটি প্রকাশিত হয় সেই কবিতার বইয়ের নাম সংস অ্যান্ড সনেটস। এই সংস অ্যান্ড সনেটস একটা কবিতার ভলিউম। গুড মরোর মানে হচ্ছে গুড মর্নিং। এই কথাটা কিন্তু সিম্বলিক। এটা দ্বারা বোঝানো হয় একটা উইশ, একটা ব্লেসিং ফর গুড টাইম। কবিতার সামারি আমরা সংক্ষেপে জেনে নিই। দ্য গুড মরো ইজ অ্যান ওবেড, এ মর্নিং লাভ পোয়েম written by English poet John Donne, likely in the 1590s. In it, the speaker describes love as a profound experience that is almost like a religious epiphany. Indeed, the poem claims that erotic love can produce the same effects that religion can. Through love, the speaker's soul awakens. Because of love, the speaker abandons the outside world. In love, the speaker finds immortality. This is a potentially subversive argument for two reasons. Firstly, because the poem suggests that all love, even love outside of marriage, might have this transformative enlightening effect. Secondly, because of the idea that romantic love can mirror the joys and revelations of religious ডিভোশন। এই গুড মোরো কবিতা এর মধ্যে 3টে স্ট্যান্জা রয়েছে। প্রত্যেক স্ট্যান্জার মধ্যে আবার 7টা করে লাইন, 7 লাইনস। এই 7 লাইনের যে স্ট্যান্জা সেটাকে বলা হয় হেপ্টেট। নেক্সট, দ্য রাইম স্কিম ইজ আনইউজুয়াল। সি হিয়ার দ্য রাইম স্কিম, এ বি এ বি সি সি সি। তাহলে এখানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এ বি আর লাস্টের 3 লাইন সি সি সি। এভাবেও ভাগ করা যায় কিন্তু। The first 4 lines of each stanza working together in alternate pairs. আমি বললাম এই প্রথম 4টে লাইনকে ভাগ করে নেওয়া যেতে পারে। Alternatively they are rhyming. The last 3 lines being a conclusion or affirmation. All 21 lines have mostly full rhyme. তারপর দ্য গুড মোরো হ্যাজ এ বেসিক আয়াম্বিক পেন্টামিটার টেমপ্লেট। খেয়াল করবেন এর মধ্যে আয়াম্বিক পেন্টামিটার তো রয়েছে, কিন্তু টেমপ্লেট দিয়ে কি বোঝানো হয়? দ্যাট ইজ দেয়ার আর 5 রেগুলার বিটস অ্যান্ড 10 সিলেবালস। এটাতে গেল পেন্টামিটার, আয়াম্বিক, পেন্টা গেল, 10 সিলেবালস থাকছে। ইন ইচ লাইন এক্সেপ্ট ফর দ্য লাস্ট লাইন অফ ইচ স্ট্যান্জা, কিন্তু প্রত্যেকটা স্ট্যান্জার লাস্টের লাইনটা হুইচ হ্যাজ 12, যেটাতে 12 সিলেবাল রয়েছে। সো কাউন্ট অ্যাজ হেক্সামিটার, মানে প্রত্যেকটা স্ট্যান্জার লাস্টের লাইনটাকে আমরা হেক্সামিটার ধরবো, আয়াম্বিক হেক্সামিটার, কিন্তু আগেরগুলো সব পেন্টামিটার। টু মেক ম্যাটার্স ইভেন স্ট্রেঞ্জার, the poem's meter is irregular. The first 6 lines of each stanza are in iambic pentameter. বললাম প্রত্যেকটা স্ট্যান্জার প্রথম 6 লাইন আয়াম্বিক পেন্টামিটার। দ্য ফাইনাল লাইন ইজ ইন আয়াম্বিক হেক্সামিটার। আর লাস্টের লাইনটা মানে 7 নম্বর লাইনটা প্রত্যেকটা স্ট্যান্জাতে আয়াম্বিক হেক্সামিটারে লেখা হয়েছে। আবার আগে যে কথাটা বললাম, প্রত্যেক স্ট্যান্জার প্রথম 4 লাইন তো একই রকম হচ্ছে, কিন্তু লাস্টের যে 3 লাইন সেই 3 লাইনকে কিন্তু আবার টারসেট হিসেবে নেওয়া যেতে পারে। প্রথম 4 লাইন কোয়াট্রেন হিসেবে নেব, আর লাস্টের 3 লাইনকে আমি টারসেট ধরবো। টারসেট বলতে কম্বিনেশন অফ 3 লাইনস। টোটাল লাইন রয়েছে 21, কবিতার মধ্যে 21টা লাইন। আর টারসেট বা ফাইনাল যেটা টারসেট সেটাকে আবার ট্রিপলেটও বলা যেতে পারে, মানে লাস্টের 3 লাইন কম্বিনেশন অফ 3 লাইন, এটাকে বলা হয় ট্রিপলেট বা টারসেট। এটার রাইম হচ্ছে সি সি সি। এইখানে দেখুন সি সি সি। পুরো কবিতাটার নেরেটিভ হচ্ছে ফার্স্ট পার্সন নেরেটিভ। তো এই কবিতাটা হচ্ছে পার্সোনাল পোয়েম, জন ডানের এটা পার্সোনাল পোয়েম। এই পোয়েমটা এক ধরনের মনোলগ। মনো এর মানে হচ্ছে সিঙ্গেল, আর লগ মানে ডায়লগ, মানে কবিতা মধ্যে বক্তা একাই বকে যাচ্ছে, বক্তা একাই কথা বলে যাচ্ছে। গুড মোরো ইজ দ্য সিম্বল অফ নিউ বিগিনিং, হোপ, ব্লেসিং ফর গুড ফিউচার। আমি বললাম গুড মোরো কথাটাই হচ্ছে সিম্বলিক, টাইটেলটা সিম্বলিক কবিতার। কি কি সিম্বল বহন করে? নিউ বিগিনিং, হোপ, ব্লেসিং ফর দ্য ফিউচার। তারপর ইন দ্য পোয়েম পারফেক্ট ফর্ম অফ লাভ ইজ শোন।
এই কবিতার মধ্যে একটা পারফেক্ট ভালোবাসাকে দেখানো হয়েছে। ইফ দিস পারফেক্ট লাভ ইজ অ্যাচিভড, যদি এই সত্যি ভালোবাসা পাওয়া যায়, দ্য টাইম উইল বি ভেরি নাইস, সময় কিন্তু স্বর্গের মতো হয়ে যাবে। গুড মরো, সেটা একটা গুড মরো হয়ে যাবে, এ ব্লেসিং হয়ে যাবে। গুড মরো মানেই হচ্ছে গুড টাইম, গুড মরো মানে হচ্ছে একটা ব্লেসিং, তো সেইটা হয়ে যাবে যদি জীবনে পারফেক্ট লাভ পাওয়া যায়। তাহলে টাইটেল সম্পর্কে একটা ওভারভিউ আমরা পেলাম। তারপর দেখি নেক্সট। ডান ইনকর্পোরেটস দ্য রেনেসাঁ নোশন অফ হিউম্যান বডি অ্যাজ এ মাইক্রোকজম ইনটু হিজ লাভ পোয়েট্রি। এখানে রেনেসাঁ যে কনসেপশন, সেই কনসেপশনটা কিন্তু ডানের কবিতার মধ্যে পাওয়া যাচ্ছে। সেই কনসেপশনটা হচ্ছে মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজমের কনসেপশন। সেটা নিজের মধ্যেই, নিজস্ব জগতেই তৈরি করছেন। বিন্দুতে সিন্ধুর স্বাদ, এই কথাটা এখানে চলে আসছে। তো এটা পরে আরো আলোচনা আছে এটা নিয়ে। পোয়েম ইজ অ্যাড্রেস টু পোয়েটস ইজ ব্লাভেড। কবিতাটা লেখা হয়েছে কবির প্রেমিকাকে উদ্দেশ্য করে। সেই প্রেমিকার নাম কি? উত্তর হবে অ্যানি মোর, যে তার ওয়াইফ। বিয়ে করার পর অ্যানি মোরের টাইটেল হয় অ্যান ডান। কবিতার সেটিং, সেটা দেখে নি। সেটিংটা কোথায়? ইট টেক্স প্লেস ইন জাস্ট এ লিটল রুম। দ্য স্পিকার অ্যান্ড হিজ or her lover are lying next to each, reflecting on the beauty and passion of their love. মেটাফিজিক্যাল কনসিট এই কবিতার মধ্যে দেখতে পাবো। মেটাফিজিক্যাল কনসিট কি জেনে নেই। মেটাফিজিক্যাল কনসিট is a complex and often lofty literary device that makes a far-stretched, far-fetched comparison between a spiritual aspect of a person and a physical thing ইন দ্য ওয়ার্ল্ড। কবিতার মধ্যে সেভেন স্লিপার্স ডেন বলে একটা কথা উল্লেখ করা হয়েছে। সেইটা দ্বারা কি বোঝানো হয়, সেটা কোন জিনিসকে অ্যালিউট করে, সেটা একটা অ্যালিউশন। দুটো অ্যালিউশন আমরা সেখান থেকে পাই। তো প্রথম অ্যালিউশন হচ্ছে, ডেন বলতে আমরা বুঝি কেইভ, গুহা। তো এটা থেকে আমরা সেই কেইভ অ্যালিগরি, যেটা প্লেটো দিয়েছেন, প্লেটো বা প্লাতোর দেওয়া কেইভ অ্যালিগরি আমরা বুঝতে পারি। আবার আরেকটা জিনিস বোঝা যায়, ক্রিশ্চিয়ান কেইভ অ্যালিগরি, সেটাও বোঝা যায়। কিন্তু এই কবিতার ক্ষেত্রে আমরা নেব ক্রিশ্চিয়ান অ্যালিগেরিটা, যেখানে সাতজন ঘুমিয়েছিল। তো সেই লেজেন্ড, সেই গল্পটা আমরা জানি। সেভেন স্লিপার্স বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ক্যাথলিক লেজেন্ড অফ সেভেন ক্রিশ্চিয়ান চিলড্রেন পারসিকিউটেড ফর দেয়ার ফেইথ ডিউরিং দ্য রেইন এডি 249 অফ রোমান এম্পারার ডিসিয়াস। রোমান এম্পায়ার এর মধ্যে 249 সালে রোমান এম্পায়ারের মধ্যে ডেসিয়াস বলে একজন সম্রাট ছিলেন। সেই সময়ে সাতটা বাচ্চাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই সাতটা বাচ্চা পালিয়ে গিয়ে ফ্লেড টু দ্য শেল্টার অফ এ কেভ, একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। হোয়ার দে স্লেপ্ট ফর মোর দ্যান 187 or 200 ইয়ার্স। এখানে তারা প্রায় 187 বছর বা 200 বছর বেঁচে ছিল, 200 বছর ছিল। এই দেখুন, সেভেন স্লিপার্স ডেন, সাতজন এখানে লুকায়িত অবস্থায় রয়েছে, আশ্রয় নিয়েছে। ইন ক্রিশ্চিয়ান অ্যান্ড ইসলামিক ট্র্যাডিশন, দ্য সেভেন স্লিপার্স ইজ দ্য স্টোরি অফ এ গ্রুপ অফ 7 youths who hid inside a cave inside the city of Ephesus around 250 century to escape a religious persecution, and emerged some 300 years later to find Christianity was now officially accepted religion. তাহলে এই যে বাচ্চাগুলোকে শাস্তি দেওয়া হয়েছিল কেন? কারণ তারা খ্রিস্টান ধর্মকে পালন করত। সেই অপরাধে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তারা বেরিয়ে আসে 300 বছর পর সেই গুহা থেকে, যখন ক্রিশ্চিয়ানিটি মান্যতা পায়। আশা করি এই গল্পটা ক্লিয়ার হয়েছে সেভেন স্লিপার্স ডেন নিয়ে। এরপর আমরা মূল জায়গাতে চলে আসি। প্রথম কোশ্চেনটা দেখুন, দ্য স্পিকার অফ গুড মরো, এই কবিতার স্পিকার কে? তার উত্তর হবে অ্যান অ্যানোনিমাস লাভার অর পোয়েট হিমসেলফ। অপশন দেখে চুজ করতে হবে। যদি অ্যানোনিমাস লাভার থাকে সেটা হবে, যদি পোয়েট হিমসেলফ থাকে তাহলে সেটাও হবে। যদি দুটোই থাকে তাহলে কোনটা নেব? তাহলে এই পোয়েট হিমসেলফ এইটা নিতে হবে। নেক্সট, নাম্বার 2, দ্য স্পিকার অ্যাক্টিভলি রিফিউজেস টু। এই পোয়েমের মধ্যে যে স্পিকার, বক্তা, সে জেনে শুনে কনসিয়াসলি কোন জিনিসটাকে প্রত্যাখ্যান করেছে? উত্তর হবে হি রিফিউজেস টু এনগেজ উইথ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মোহমায়ার সঙ্গে যুক্ত হতে সে চায় না,
সেটাকে সে রিফিউজ করেছে। এই পৃথিবীর সঙ্গে যুক্ত হওয়াটাকে সে রিফিউজ করেছে। সে পারফর্মিং ইনস্টেড দ্য স্যাটিসফ্যাকশন অফ অ্যান ইন্টিমেট লাভ রিলেশনশিপ, এবং সেই ইন্টিমেট লাভ রিলেশনশিপের মধ্যে এসে সে এই জগতের মোহমায়া ত্যাগ করতে চায়। দ্য স্পিকার ডাজ নট কনসিডার দিস টু বি এ স্যাক্রিফাইস রেদার, তো স্পিকার এই জগতের মোহমায়া ত্যাগ করে দিচ্ছে, এটা কোনো একটা স্যাক্রিফাইস নয়, বরঞ্চ এটা কি? উত্তর হবে রেদার he or she focuses on the way that love is in itself an adventure as satisfying and rich as any explorer's journey across the sea. Love, the speaker insists, makes one little room and everywhere. লাভটা কেমন? তার উত্তর হবে makes one little room and everywhere. Number 5. Poem can be described as any relationship. এই কবিতাটাকে যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে। এই কবিতাটা যে কোনো ধরনের রিলেশনশিপকে বর্ণনা করতে পারে, এবং সেটা কোথায় কখন? উত্তর হবে ইন এনি টাইম অ্যান্ড এনি প্লেস। মানে এই কবিতাটা সব ধরনের সম্পর্কের সঙ্গেই মানানসই, যে কোনো জায়গাতে যে কোনো সময়।